বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বর্তমান পরিস্থিতিতে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। এবং সেই সাথে তোমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত হতে অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকের ক্লাস পরিচালনা ও উপস্থাপনায় আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী, চিফ ইন্সপেক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমি আজকেও তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে হাজির হয়েছি। বিষয় কোড 66644। আজকের তারিখ বাংলা বৎসরের ভাদ্র মাসের 2 তারিখ 1427 বঙ্গাব্দ এবং ইংরেজি বৎসরের 17 আগস্ট 2020 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। তো আজকের লেকচার নাম্বার 3, অধ্যায় 1। আমাদের অধ্যায় 1 হওয়ার কারণ আমাদের সিলেবাস ইতিমধ্যেই হয়তো যে কয়টি অধ্যায় ছিল সবগুলি শেষ হয়ে গেছে শিক্ষার্থীবৃন্দ। তো আমি আবারও প্রথম থেকে রিভিউ করতে যাচ্ছি ক্লাসগুলি, যেহেতু আমি আজকে নিয়েছি প্রথম অধ্যায়। যেহেতু প্রথম অধ্যায়ের সাথে সিলেবাসের অনন্য পরবর্তী অধ্যায়গুলির সাথে মৌলিক বিষয়গুলি জানা থাকার দরকার, সেই হিসেবে আমি প্রথম অধ্যায়টি আবারও রিভিউ করতে যাচ্ছি। তো আজকের ক্লাস নাম্বার 13, অধ্যায় 1, আলোচ্য বিষয় কমিউনিকেশনের মৌলিক ধারণা, যেটা আমরা প্রথম দিকেও একবার পড়েছিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের অধ্যায় পাঠের উদ্দেশ্যটা হলো কমিউনিকেশন কি, ইলেকট্রনিক কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন সম্পর্কে তোমরা জানতে পারবে এবং কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদানগুলি সম্পর্কে জানতে পারবে। ফ্রিকোয়েন্সি কি, ওয়েভ লেন্থ, তারপর ব্যান্ডউইথ, থ্রুপুট সম্পর্কে তোমরা জানতে পারবে। ট্রান্সমিশন মোড সম্পর্কে তোমরা জানতে পারবে। ডেটা কমিউনিকেশনের বিভিন্ন টেকনিকগুলি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি একটু দেখি কানে সংযোগ ঠিক আছে কিনা আমাদের। আশা করি সংযোগ ঠিক আছে। তো কমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন বিষয়টি বোঝার আগেই আমরা দেখে নিই কমিউনিকেশনটা কি। আসলে কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে, সোজাসুজি বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ। তো প্রাচীন কাল থেকেই মানুষ পরস্পরের সাথে তথ্যের বিনিময় বা ভাবের বিনিময় করে আসছে। এই তথ্যের বিনিময় বা ভাবের বিনিময়টি পরবর্তীতে এসেছে, আধুনিকতা এসেছে। তথ্যের বিনিময়ে গতিশীলতা এসেছে, নির্ভরতা বেড়ে গেছে। তো ইলেকট্রনিক কমিউনিকেশন পুরো পৃথিবীটাকে গ্লোবাল প্লেসে পরিণত করেছে। তো কমিউনিকেশন শব্দটি এসেছে কমিউনিকেয়ার শব্দ হতে। এর অর্থ হলো টু শেয়ার, অর্থাৎ আদান প্রদান করা, অর্থাৎ ভাবের বিনিময় করা। তারপরে এসেছে কমিউনিকেশন, টু শেয়ার থেকে কমিউনিকেশন। তো কমিউনিকেশন মানে হলো যোগাযোগ করা। যোগাযোগ একজনের সাথে আরেকজনের, অথবা এক যন্ত্রের সাথে অন্য আরেকটি যন্ত্রের, এই যোগাযোগ ব্যবস্থায় হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। সব ধরনের যোগাযোগকেই কমিউনিকেশন বলে। যেমন যোগাযোগ হতে পারে ম্যানুয়ালও হতে পারে, আবার সংকেতের মাধ্যমে, লিখিত বা চিঠির মাধ্যমে, মানুষের দ্বারা পরিবাহিত কোনো প্রক্রিয়াও হতে পারে,
যান্ত্রিক বা স্বয়ংক্রিয় উপায়ও হতে পারে, অর্থাৎ কোনো যন্ত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করতে পারি, অথবা কোনো মানুষের দ্বারাও আমরা খবর আদান প্রদান করতে পারি, অথবা চিঠি দ্বারা অথবা লিখিত কোনো সংকেত দ্বারাও আমরা আমাদের ভাবের বিনিময় আমরা করে নিতে পারি, যোগাযোগ করতে পারি। নেক্সট, ইলেকট্রনিক কমিউনিকেশনটা কি? ইলেকট্রনিক কমিউনিকেশনটা হচ্ছে অর্থাৎ যন্ত্রের সাহায্যে যোগাযোগ করা, দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য গ্রহণ, প্রেরণ এবং প্রসেসিং করা, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণ করা। এই তো কতগুলি এইরকম ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য কিছু মিডিয়া দরকার আছে, যন্ত্র, সেগুলি হচ্ছে রেডিও, তারপর আছে টেলিভিশন, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, টেলিফোন, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার ইত্যাদি হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশনের। তারপর কমিউনিকেশন পদ্ধতির মৌলিক উপাদানগুলি। তো কমিউনিকেশন করতে গেলে আমাদের বেশ কিছু উপাদানের দরকার। তার মধ্যে মৌলিক উপাদানগুলি হলো, যোগাযোগ করতে গেলে আমাদের একটি মেসেজ দরকার, সেটি একজন প্রেরক, তারপর আরেকটি মাধ্যম বা ট্রান্সমিশন মিডিয়া, তারপর রিসিভার বা গ্রাহক, তারপর নিয়ম নীতি, এই যে নিয়ম নীতি প্রোটোকল, তারপর ফিডব্যাক পাওয়া গেল কিনা। তো এখানে একটি সেন্ডার কম্পিউটার দেখানো হচ্ছে, তারপর এদিকে আছে রিসিভার, তারপরে মাঝখানে আছে একটা মিডিয়া, এই মেসেজটি যাবে এই মিডিয়ার মধ্য দিয়ে। এটা জাস্ট একটি কমিউনিকেশন সিস্টেম, এর বিভিন্ন এলিমেন্টগুলি দেখানো হলো। তো সাধারণ ব্লক ডায়াগ্রামের সাহায্যে কমিউনিকেশন সিস্টেমটি এখানে দেখানো হচ্ছে। প্রথমেই আছে সিগন্যাল বা মেসেজ, তারপর ইনফরমেশন সোর্স আছে, ট্রান্সমিটার আছে, ট্রান্সমিশন চ্যানেল আছে, রিসিভার, ডেস্টিনেশন। তো প্রথমেই মেসেজ বলতে বোঝানো হয়, মেসেজটা হচ্ছে কমিউনিকেট করার জন্য সবার আগে যেটি দরকার তা হলো মেসেজ। সুতরাং কমিউনিকেটকৃত ইনফরমেশন বা ডাটাকে মেসেজ বলে। প্রথমেই যে কোনো একটি মেসেজটি হতে পারে সাউন্ড, হতে পারে লাইট, হতে পারে কোনো পিকচার, হতে পারে অথবা কোনো ভিডিও, হতে পারে কোনো একটি ওয়ার্ড, হতে পারে অথবা কোনো একটি টেক্সট হতে পারে। সেটি এই ইনফরমেশন সোর্স আছে, ইনফরমেশন সোর্সটা যে কোনো জায়গা থেকে একটি মেসেজ উৎপন্ন হতে হবে। এই মেসেজটি সরাসরি আমরা যেভাবে বলতেছি সেভাবে যেতে পারে না, কোনো একটি মিডিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাহলে মিডিয়ার মধ্য দিয়ে যেতে হলে এটাকে কনভার্ট করে নিতে হয় বৈদ্যুতিক সিগন্যাল আকারে। বাইরের জগৎ কিন্তু বৈদ্যুতিক সিগন্যাল, অর্থাৎ আমাদের টেলিফোন লাইন দিয়ে যেতে হবে, টেলিফোন লাইন দিয়ে কিন্তু বৈদ্যুতিক সিগন্যাল আকারে মেসেজ আদান প্রদান করা হয়। তো এখানে এই যে আমরা টেক্সট, ওয়ার্ড, সাউন্ড যেগুলি থাকবে সেটাকে কনভার্ট করার জন্য ইনপুট ট্রান্সডিউসার আছে। ইনপুট ট্রান্সডিউসার হচ্ছে কোনো সিগন্যালকে এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট করা, পরিবর্তন করা। তারপরে আছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, অর্থাৎ আমরা যে মেসেজটা পাঠাবো সেই মেসেজটি কিন্তু এই যে লাইট হতে পারে, সাউন্ড হতে পারে, কোনো পিকচার, ভিডিও হতে পারে, সেটিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করবে। ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণতর পরে এইটাকে কোনো একটা ট্রান্সমিটারের সাহায্যে থ্রো করে দেবে, বাইরের জগতে থ্রো করে দেবে, অর্থাৎ কোনো একটা চ্যানেলে থ্রো করে দেবে। এই চ্যানেলের মাধ্যমে এটাকে পাঠিয়ে দেওয়া হবে, ট্রান্সমিট করা হয়। এই যে ট্রান্সমিটারের সাহায্যে এই যে চ্যানেলের মধ্য দিয়ে এটাকে পাঠিয়ে দেওয়া হয়। তো চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় অনেক সময় নয়েজ যোগ হয়, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো শব্দ এখানে যোগ হতে পারে। তো এটি এই চ্যানেলের মধ্য দিয়ে সিগন্যাল আকারে, ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে এদিকে রিসিভার প্রান্তে চলে আসবে। রিসিভার রিসিভ করে এটিকে আউটপুট ট্রান্সডিউসারে পাঠিয়ে দেবে। আউটপুট ট্রান্সডিউসার সিগন্যালটিকে মূল সিগন্যাল, অর্থাৎ এখানে প্রেরক যেভাবে পাঠিয়েছে টেক্সট আকারে, লাইট আকারে হোক, যেভাবে হোক, সেটাকে আউটপুট ট্রান্সডিউসার ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে আবার টেক্সট হলে টেক্সট আকারে, সাউন্ড হলে সাউন্ড আকারে রিসিভারের নিকট পৌঁছে দেয়। এইভাবে করে একটি মেসেজ
রিসিভার থেকে অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছায়, এটা হচ্ছে ডেস্টিনেশন। তো এখানে দুটি অংশ, এখানে সোর্স সিস্টেম, এই অংশটা, এই পুরো অংশটাকে সোর্স সিস্টেম বলা হয়, আর পরবর্তী যে অংশটা আছে এই অংশটাকে ডেস্টিনেশন সিস্টেম বলা হয়। নেক্সট, তো এখানে আমরা ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, স্পেকট্রাম, ব্যান্ডউইথ, থ্রুপুট, propagation speed, propagation time, noise figure, SNR, signal to noise ratio। সিগন্যালটা কি? সিগন্যালটা হচ্ছে সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে বলা হয় সিগন্যাল। অর্থাৎ সময়ের সাথে ভোল্টেজের এই উঠানামাই হচ্ছে সিগন্যাল। বিভিন্ন কমিউনিকেশনের জন্য এই সিগন্যাল ব্যবহার করে থাকে, যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি। তো সিগন্যাল দুই ধরনের, একটা হলো ডিজিটাল সিগন্যাল আর একটা হলো অ্যানালগ সিগন্যাল। এই যে পাশে দেখানো হচ্ছে ডিজিটাল সিগন্যাল স্কয়ার আকারে, তারপর এই যে এইদিকে পাশে দেখানো হচ্ছে ওয়েভ আকারে, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। নেক্সট, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে কোনো ওয়েভের 1 সেকেন্ডে মোট পিরিয়ডের সংখ্যাকে ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি বলা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলি ওয়েভ তৈরি করলো সেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। ফ্রিকোয়েন্সির একক হলো, ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হলো হার্টজ। যেমন এখানে দেখানো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা হাফ সাইকেল, এটা একটা হাফ সাইকেল, তারপর এটা একটা হাফ সাইকেল, সেখান থেকে এই পর্যন্ত আরেকটি হাফ সাইকেল। প্রথমে যেটা দেখানো হয়েছে এইদিকে এটা পজিটিভ হাফ সাইকেল, আর এইদিকে যেটা দেখানো হচ্ছে এটা নেগেটিভ হাফ সাইকেল। এই দুইটি এই হাফ সাইকেল এবং এই হাফ সাইকেল মিলে একটি ফুল সাইকেল তৈরি হয়। তো এখানে আরো একটি সাইকেল আছে, এটা একটা সাইকেল পূর্ণাঙ্গ, এটা একটি পূর্ণাঙ্গ সাইকেল এইটুকু পর্যন্ত। তো এইদিকে আরো একটি সাইকেল আছে পরবর্তীতে, এই যে এই আরো একটি সাইকেল। তো এখানে এই দুটি সাইকেল, এখানে পূর্ণাঙ্গ দুটি সাইকেল আছে, এখান থেকে এই পর্যন্ত একটি সাইকেল, এখান থেকে এই পর্যন্ত আরেকটি সাইকেল, দুটি পূর্ণাঙ্গ সাইকেল। এই দুটি পূর্ণাঙ্গ সাইকেল তৈরি হয়েছে 1 সেকেন্ডে, তাহলে ফ্রিকোয়েন্সি হবে 2 হার্টজ। তো ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় টোটাল নাম্বার অফ সাইকেল ডিভাইডেড বাই টোটাল টাইম। এটাকে ভাগ করলে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ফ্রিকোয়েন্সি সম্পর্কে বুঝতে পেরেছো। নেক্সট, তো ফ্রিকোয়েন্সি দুই প্রকার, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ওয়েভ, একটা হলো হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ আর একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ওয়েভ। হাই ফ্রিকোয়েন্সি ওয়েভটা হচ্ছে যে আমরা যখন জোরে জোরে কথা বলি তখন ফ্রিকোয়েন্সির পরিমাণটা বেশি, যেহেতু এখানে প্রতি সেকেন্ডে অনেকগুলি ওয়েভ তৈরি হয়েছে। যখন জোরে কথা বললে তখন অনেকগুলি ওয়েভ তৈরি হয়, তখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। আবার যখন আস্তে আস্তে কথা বলবো তখন এখানে ওয়েভের পরিমাণ কম, ওয়েভের পরিমাণ কম হলে ফ্রিকোয়েন্সির পরিমাণও কম, এটাকে লো ফ্রিকোয়েন্সি বলা হয়। তো আশা করি হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি সম্পর্কে বোঝা গেল। নেক্সট, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা কি? শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা ইন্টারনেটের সাথে ব্যবহার করি, আমরা ইন্টারনেট ব্যবহার করি, তো সবাই ব্যান্ডউইথের সাথে কম বেশি পরিচিত। ব্যান্ডউইথটা বলা হচ্ছে অর্থাৎ কি পরিমাণে কি বেগে ডাটা স্থানান্তর হবে সেটাকে ব্যান্ডউইথ বলা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে একটা কেবলের মধ্যে দিয়ে কি পরিমাণে ডাটা ট্রান্সমিট হবে সেটাকে ব্যান্ডউইথ বলা হয়। অর্থাৎ হাই ব্যান্ডউইথ থেকে লো ব্যান্ডউইথ বিয়োগ করলে ব্যান্ডউইথটা পাওয়া যায়। হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি বিয়োগ করলে
ব্যান্ডউইথটা পাওয়া যাবে। এখানে দেখানো হচ্ছে ব্যান্ডউইথের আর একক হলো বিট পার সেকেন্ড, এখানে বিটা কিন্তু বড় হাতের। নেক্সট ওয়েভলেন্থ। ওয়েভলেন্থটা কি শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি, একটি ওয়েভ এক সাইকেল বা পিরিয়ড পূর্ণ করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই ওয়েভের ওয়েভলেন্থ বলা হয়। ওয়েভলেন্থকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সাইকেল যে কোনো একটি সমান্তরালে অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সাইকেল, এটা হচ্ছে ওয়েভলেন্থ। আবার হতে পারে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সাইকেল, আবার হতে পারে একই সমান্তরালে হতে হবে এই জায়গা থেকে এই জায়গায়, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি একটি পূর্ণাঙ্গ সাইকেল, এটা একটি ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থটা এই যে ওয়েভলেন্থটা ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্ত অনুপাতিক। ফ্রিকোয়েন্সি বাড়লেই ওয়েভলেন্থ কমে, আর ফ্রিকোয়েন্সি কমলেই ওয়েভলেন্থটা বাড়ে। এই যে এখানে অনেকগুলি কিন্তু পূর্ণাঙ্গ ওয়েভ আছে, এখানে কিন্তু যতই প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে কিন্তু অনেকগুলি পূর্ণাঙ্গ ওয়েভ আছে, অনেকগুলি পূর্ণাঙ্গ ওয়েভ আছে, এগুলি কিন্তু 1 সেকেন্ডে। তো এখানে কিন্তু অনেকগুলি সাইকেল আছে, ওয়েভ আছে, অনেকগুলি ওয়েভ থাকা মানে একটা 4টি পূর্ণাঙ্গ সাইকেল আছে। তো এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্টজ, আর এখানে হচ্ছে দুটি সাইকেল, এটা হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি 2 হার্টজ। এখানে কিন্তু ওয়েভলেন্থটা অনেক বেশি, এখানে কিন্তু ওয়েভলেন্থটা কম, অর্থাৎ ওয়েভলেন্থটা ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমে, ফ্রিকোয়েন্সি কমলে ওয়েভলেন্থ বাড়ে। তো শিক্ষার্থীবৃন্দ ওয়েভলেন্থটা আশা করি বোঝা গেল। থ্রুপুটটা কি, একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে কত দ্রুততার সাথে অ্যাকচুয়াল ডাটা পাঠানো যায় তার পরিমাপ করাকে থ্রুপুট বলে। তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু উদাহরণ সাহায্যে বুঝাই। ধরে নি একটি রাস্তা দিয়ে মনে করি প্রতি মিনিটে 1000 গাড়ি চলাচল করা যায়। একটি রাস্তা দিয়ে প্রতি মিনিটে 1000 গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে, কিন্তু ওই রাস্তা দিয়ে যে কোনো কারণে, হয়তো ট্রাফিক জ্যাম থাকতে পারে অথবা অন্য কোনো কারণ থাকতে পারে, তো ওই যে রাস্তা দিয়ে 1000 গাড়ি চলাচল করতে পারে প্রতি মিনিটে, সেই রাস্তা দিয়ে যদি প্রতি মিনিটে যদি 100 গাড়ি চলাচল করে, তাহলে এটা হবে আমার অ্যাচিভেবল আউটপুট। এই যে আমি ডান পাশে একটু উদাহরণ সাহায্যে দেখাচ্ছি। তো আসলে এই রোড দিয়ে কিন্তু 1000 গাড়ি চলাচল করতে পারে, তো যে কোনো কারণে আমি কিন্তু ওই রোড দিয়ে কিন্তু 1000 গাড়ি চলাচল করতে পারেনি, তো এই রোড দিয়ে প্রতি মিনিটে 100 গাড়ি চলাচল করলো। এই প্রতি মিনিটে 100 গাড়ি চলাচল করাটাই হচ্ছে থ্রুপুট। তো অনুরূপভাবে নেটওয়ার্কে মনে করে কোনো একটি যে ব্যান্ডউইথ হলো 1000 ব্যান্ডউইথ, কিন্তু সেখান 1000 ব্যান্ডউইথের ক্যাপাসিটি আছে, কিন্তু সেখান থেকে দিয়ে সেই কেবল দিয়ে যদি আমি 1000 না দিয়ে 500 ব্যান্ডউইথ যদি করতে পারি, ডাটা ট্রান্সমিট করতে পারি, তাহলে ওইটাই হবে থ্রুপুট। নয়েজটা কি? নয়েজটা হলো আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে কোনো একটি মেসেজ পাঠাই সিগন্যাল আকারে, তখন ওই সিগন্যাল আকারে ওই মেসেজের সাথে মাঝখানে চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছু অনাকাঙ্ক্ষিত সিগন্যাল যুক্ত হয়ে যায়। এই সিগন্যালগুলিকে বলা হয় নয়েজ। নয়েজকে 4 ভাগে ভাগ করা হয়: থার্মাল নয়েজ, ইনডিউস নয়েজ, ক্রসটক নয়েজ, ইম্পালস নয়েজ। এই নয়েজ ফিগারটা কি? তো সিগন্যালের অনুপস্থিতিতে রিসিভারের আউটপুটে যে নয়েজ আসে তাকে নয়েজ ফিগার
বলে। নয়েজ ফিগারকে ডেসিবল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যখন মোবাইলে অথবা টেলিফোন লাইনে কথা বলি, কথা বলার সময় যখন কথা বলা বন্ধ রাখি কিন্তু লাইন সচল থাকে, কিন্তু কথা বলা যদি বন্ধ রাখি তাহলে শোঁ শোঁ করে কিছু শব্দ শোনা যায়। এই শব্দগুলিকে বলা হয় নয়েজ ফিগার। তারপরে আসি প্রপাগেশন টাইম। প্রপাগেশন টাইমের আগেই আমরা দেখে নিই প্রপাগেশন জিনিসটা কি। প্রপাগেশন জিনিসটা হচ্ছে সোজা বাংলা শব্দের হচ্ছে সঞ্চালন। অর্থাৎ এটা কোনো বৈদ্যুতিক সিগন্যালকে এক জায়গা থেকে অন্য জায়গায় বৈদ্যুতিক সিগন্যাল আদান প্রদান হয়, এটাকে বলা হয় প্রপাগেশন। তো আমাদের এই যে মেসেজ যেটা পাঠাই, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি মেসেজ পাঠাই সেইটা বৈদ্যুতিক সিগন্যাল আকারে পাঠাতে হয়। বৈদ্যুতিক সিগন্যাল আকারে পাঠানো, এটা হচ্ছে প্রপাগেশন। তো প্রপাগেশন টাইমটা হচ্ছে প্রেরক থেকে একটি বিট যাত্রা শুরু করে গ্রাহক পর্যন্ত যেতে যে সময় লাগে তার পরিমাপ করাকে প্রপাগেশন টাইম বলে। অর্থাৎ সোর্স থেকে একটা বিট ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার যে সময়টুকু লাগে এটাকে প্রপাগেশন টাইম অর্থাৎ সঞ্চালন টাইম বলা হয়। তো প্রপাগেশন টাইমটাকে বের করতে হয় ডিস্টেন্স ডিভাইডেড বাই প্রপাগেশন স্পিড। নেক্সট, এরপরে আসি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মোড অফ ট্রান্সমিশন। মোড অফ ট্রান্সমিশন বা ট্রান্সমিশন মোডটা কি? সিগন্যালকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে বিভিন্ন পদ্ধতিতে পাঠানো যায়। পাঠানোর এই পদ্ধতিগুলোকে সিগন্যাল ট্রান্সমিশন মোড বলা হয়। অর্থাৎ আমরা যখন মেসেজকে পাঠানো হয়, পাঠানোর সময় হয়তো আমরা একদিকে শুধু মেসেজ পাঠাতে পারি কিন্তু গ্রহণ করতে পারি না, আবার কোনো জায়গায় দুই দিক থেকে ডাটা ট্রান্সমিট করতে পারি, রিসিভও করতে পারি, উভয় দিক থেকে এরকমও হতে পারে। তো এই ডাটা স্থানান্তরের উপর ভিত্তি করে, দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিমপ্লেক্স একমুখী, হাফ ডুপ্লেক্স উভয়মুখী প্রেরক বা অথবা গ্রহণ, ফুল ডুপ্লেক্স উভয়মুখী একই সাথে প্রেরণ ও গ্রহণ। নেক্সট, শিক্ষার্থীবৃন্দ এখানে আমি দেখাচ্ছি সিমপ্লেক্স। সিমপ্লেক্সটা এখানে দেখাই, এদিকে সিমপ্লেক্সটা হচ্ছে শুধু একমুখী ডাটা ট্রান্সমিট করা যায়, অর্থাৎ একদিক থেকে শুধু ডাটা ট্রান্সমিট আমরা করতে পারবো, সেন্ডার থেকে ডাটা শুধু ট্রান্সমিট করা যাবে কিন্তু এটা গ্রহণ করা যাবে না। রিসিভার থেকে ডাটা ট্রান্সমিট করতে পারে না, রিসিভার শুধু ডাটা রিসিভ করে। তো যেমন এটা হতে পারে রেডিও, হতে পারে টেলিভিশন, হতে পারে অথবা কম্পিউটার ও মনিটর। কিবোর্ড থেকেই আমরা শুধু মনিটরে ডাটা ট্রান্সমিট করতে পারি, এই কিবোর্ড কিন্তু ডাটা গ্রহণ করতে পারে না, একমুখী ডাটা ট্রান্সমিট হয়। এরপরে আছে হাফ ডুপ্লেক্স, উভয়মুখী প্রেরণ অথবা গ্রহণ। এই পদ্ধতিতে উভয় দিকে ডাটা প্রেরণ অথবা গ্রহণ করা যায়, তবে একই সময়ে নয়। যখন একদিক হতে ডাটা প্রেরণ করা শেষ হয় অপর দিক হতে ডাটা প্রেরণ শুরু করতে পারে। এই ধরনের ডাটা ট্রান্সমিশন মোডকে হাফ ডুপ্লেক্স বলে। যেমন ওয়াকি টকি, ওয়াকি টকির মাধ্যমেই আমরা কিছুক্ষণ মুখের সামনে ধরে কথা বলি, আবার কথা বলা শেষ হলে আবার কানে ধরে শুনতে থাকি। এইভাবে করে দুইজনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা হয়। যেমন এখানে এই যে সেন্ডার আছে, এদিকে আছে রিসিভার, এই রিসিভার থেকে এই যে একদিকে ডাটা ট্রান্সমিট হচ্ছে, শেষ হওয়ার পরেও অপর প্রান্ত থেকে ডাটা ট্রান্সমিট করা হচ্ছে। ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স উভয় সময়ে একই সময়ে
উভয় দিকে ডাটা ট্রান্সমিট করতে পারে একই সময়ে, অর্থাৎ এটা হচ্ছে টেলিফোন লাইন, অর্থাৎ আমরা মোবাইলে যখন কথা বলি এবং অনবরত কথা বলতে থাকি আবার অনবরত শুনতেও থাকি একই সময় উভয় প্রান্ত থেকে। তো শিক্ষার্থীবৃন্দ, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের মধ্যে একটি পার্থক্য রয়েছে। উভয়মুখী ডাটা ট্রান্সমিট করতে পারে, তবে হাফ ডুপ্লেক্স একই সময়ে নয়, ফুল ডুপ্লেক্স কিন্তু একই সময়ে ডাটা ট্রান্সমিট করতে পারে। এটা হলো পার্থক্য। নেক্সট, অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস কমিউনিকেশন টেকনিক। তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। ডাটা ট্রান্সমিশন পদ্ধতির উপর আমরা কিভাবে পাঠাবো সেটার উপরই, একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন আর একটা হলো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তা আমরা দেখি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনটা কি। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমের প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয়, তাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। তো এখানেই দেখাচ্ছি, এইটি এখানে সোর্স একটি কম্পিউটার আছে, তারপর এইদিকে আছে ডেস্টিনেশন। এই সোর্স থেকে একটি মেসেজ ডেস্টিনেশনে পাঠানো হবে। যদি এইভাবে মেসেজটিকে পাঠাতে চাই তাহলে এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার করে পাঠাবে। তো প্রতিটি ক্যারেক্টার পাঠানোর সময় প্রতিটি ক্যারেক্টারকে 7টা বিটে 1 2 3 4 5 6 7 এই 7টি বিটে পরিণত করা হয়। এটির সাথে প্রতিটি ক্যারেক্টারের শুরু বোঝানোর জন্য তারপরে এই যে একটি স্টার্ট বিট, তারপরে এই যে চেক করার জন্য একটি প্যারিটি বিট, তারপর প্রতিটি ক্যারেক্টারের শেষ বোঝানোর জন্য একটি স্টপ বিট। তো 7টা বিটের সাথে আরো 3টা বিট যোগ করে মোট 10টি বিট করে পাঠানো হয়, 10টা বিট। তো এইভাবে করে বিটগুলিকে পাঠানো। এখানে একটা বিট, এখানে একটা ক্যারেক্টার, তারপরে এখানে একটা ক্যারেক্টার, এখানে আরেকটি ক্যারেক্টার, এখানে একটি একটি করে ক্যারেক্টার পাঠানো হয়। তো এখানে ক্যারেক্টার করে পাঠানো যায়। তো প্রতিটি ক্যারেক্টার পাঠানোর সময় মাঝখানে যে ইন্টারভেল, এই ইন্টারভেল কিন্তু সমান না, অসমান থাকে। তো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের কিছু সুবিধা অসুবিধা আছে। তো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে যে কোনো সময় প্রেরক ডাটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে, এটা হচ্ছে সুবিধা। তো সুবিধার মধ্যে আরো আছে, ডাটা পাঠানোর ক্ষেত্রে প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, অর্থাৎ ইনস্ট্যান্ট পাঠাতে পারে। যেমন আমরা কিবোর্ড থেকে যে কোনো কিছু যদি টাইপ করি সেটা মনিটরে ইনস্ট্যান্ট সাথে সাথে দেখায়, এটা জমা রাখতে হয় না। সহজে ডাটা পাঠানো যায়, অর্থাৎ এটা দ্রুত গতির। গৃহীত ডাটা সহজে ক্যারেক্টার নির্ণয় করা যায়। দামি হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। একমুখী ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই পদ্ধতি সুবিধাজনক। ইনস্টলেশন চার্জ অত্যন্ত কম। তাই এটার কিছু অসুবিধাও আছে। অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের কিছু অসুবিধাও আছে। ইফিসিয়েন্সি বা দক্ষতা কিছুটা কম। ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ভুল নির্ণয় করা একটু কষ্টকর। দ্বিমুখী ডাটা ট্রান্সমিশনের সিস্টেমে একে ব্যবহার করা অসুবিধাজনক নয়। যখন ডাটা ট্রান্সমিট হয় না তখন ট্রান্সমিশন মিডিয়াটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মিডিয়ার ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। আমরা যখন এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশনের সময় যখন দূরবর্তী কোথাও পাঠাতে যাব, তখন যদি আমরা ডাটা না পাঠাই তখন দেখা যায় যে কি ট্রান্সমিশন মিডিয়াটি অলস অবস্থায় পড়ে থাকে। তখন এই যে মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের ক্ষেত্রে এটি অত্যন্ত ব্যয়বহুল। এরপরেই সিনক্রোনাস ট্রান্সমিশন। এই প্রকার ডাটা ট্রান্সমিশন সিস্টেম
ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডাটাকে কোনো প্রাইমারি স্টোরেজে সংরক্ষণ করা হয়। তারপর এই ডাটাকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে প্রতি ব্লক করে পাঠানো হয়। তো এই যে এখানে দেখানো হচ্ছে, এটা এখানে একটা আছে ট্রান্সমিটার। তো এখানে একটি ব্লক, এটা একটা ব্লক, তারপরে এটা আরেকটা ব্লক, এটা আরেকটি ব্লক, এভাবে ব্লক বা প্যাকেট বলা হয় অথবা ফ্রেমও বলা হয়, এভাবে করে রিসিভারের নিকট পাঠানো হয়। তো সিঙ্ক্রোনাস পদ্ধতির কিছু সুবিধা আছে। সিঙ্ক্রোনাস পদ্ধতির সুবিধা হলো এটি এর এফিসিয়েন্সি অ্যাসিঙ্ক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি। এটা সুবিধা। সিঙ্ক্রোনাসের সুবিধা অত্যন্ত দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করা যায়। প্রত্যেক ক্যারেক্টারের শুরুতে শুরু এবং শেষ বিট, স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। তো ট্রান্সমিশন লাইন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে না। প্রেরিত ডাটার ভুল নির্ণয় করা সহজ। দ্বিমুখী ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যখন উভয় দিকে আমরা ডাটা ট্রান্সমিশন করব তখন সিঙ্ক্রোনাস অত্যন্ত কার্যকর পদ্ধতি। তো রিমোট কমিউনিকেশনের জন্য এই পদ্ধতি খুবই উপকারী। ব্লক আকারে ডাটা ট্রান্সমিট করা হওয়াতে স্বল্প সময়ে অধিক সংখ্যক ডাটা ট্রান্সমিট করা যায়। এটার গতিও অনেক বেশি। তো সিঙ্ক্রোনাসের কিছু অসুবিধাও আছে। প্রেরকের সাথে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, ফলে এখানে মেইনটেনেন্স খরচটা বেড়ে যায়। গৃহীত ডাটা থেকে ক্যারেক্টার নির্ণয় করা কঠিন। এটা সিঙ্ক্রোনাসের অসুবিধা। লাইনের উভয় প্রান্তের সঠিক সমন্বয়কারী ক্লক প্রয়োজন হয়, যা একটু ব্যয়বহুল। ডাটা ট্রান্সমিশন পদ্ধতির তুলনামূলক একটু জটিল। তো শিক্ষার্থীবৃন্দ, আজকেই এইটুকু রেখেই আজকে রিভিশন ক্লাসটি শেষ করতে চাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ স্কিল পোর্টাল বাংলাদেশ এই পেজে অথবা আমাদের ওয়েব পেজ আছে www.facebook.com/skills.gov.pd। এইখানে গিয়ে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা অবশ্যই উত্তর দিয়ে থাকবো। তো সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।